পূর্বপুরুষদের রেখে যাওয়া প্রাচীন এক বাড়ি, অর্থের অভাবে যেটাও হাতছাড়া হয়ে যাবে খুব শীঘ্রই। এমন সিচুয়েশনে বাড়িটা বাঁচাতে কঠিন এক পথ বেছে নেয় দুই ভাই বোন। আর এই সিদ্ধান্তটাই যেন কাল হয়ে দাঁড়ায় তাদের জীবনে। কারণ পুরনো জীর্ণশীর্ণ এই বাড়িটার নিচে লুকিয়ে আছে এক গুপ্ত রহস্য। সময়ের সাথে রহস্যগুলো একের পর এক সামনে আসতে থাকে, আর দুই ভাই বোন জড়াতে থাকে আরো বেশি ভয়ানক ঝামেলায়। তাদের সামনে হাজির হয় তাদের জীবনের সমস্যাগুলোর থেকেও আরো বড় সমস্যা। সেই সাথে সামনে আসে অতীতের চাপা কষ্ট আর যন্ত্রণা। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিরিজ লুট কান্ট্রির সিজন 1 এর কথা। এই সিরিজের প্রতিটা ধাপে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা, প্রতারণা আর বিপদের ছায়া। কথা দিচ্ছি একটু বিরক্ত লাগবে না আজকের ভিডিওটি। আর কথা না বাড়িয়ে শুরু করছি মুভির এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। গল্পের শুরুটা হয় 1995 সালে পুরুলিয়াতে। একদিন এক বৃদ্ধ মহিলা জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। সে হাতি হাতি বলে চিৎকার করতে করতে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। ঠিক সেই সময় ওই গ্রামেরই আরেকটা ছেলে বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। বৃদ্ধ মহিলা তাকে দেখে বলে সে হাতি দেখেছে। ছেলেটা তখন মহিলাটিকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। তবে সেখানে গিয়ে দেখে বৃদ্ধ মহিলা যা দেখে ভয় পেয়েছে সেগুলো কোনো হাতি নয়, বড় বড় সাইজের তাঁবু। তাই সে বৃদ্ধ মহিলাকে তার চশমাটা পরিয়ে দিয়ে কৌতূহলবশত তারপর তার দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে এমন কিছু জিনিসের সন্ধান পায় যেটা হয়তো সে কল্পনাও করেনি। সেখানে সিন্দুক ভর্তি করা অস্ত্র পড়েছিল। সেই অস্ত্রগুলো চেক করে দেখে সেগুলো একেবারেই আসল। এরপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। তখন আমরা দেখতে পাই পুরুলিয়া দুটো স্কুলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। সেখানকার একটা দলের কোচ ছিল লতিকা। সে প্রতিনিয়ত তার দলকে উৎসাহ দিয়ে যাচ্ছিল, কিন্তু তার দল কোনোভাবেই জিততে পারছিল না। তাই শেষ মুহূর্তে সে একজন নতুন খেলোয়াড়কে মাঠে নামায়। বাচ্চাটার নাম ছিল সোনু। সে খুব কৌশলে সবাইকে টেক্কা দিয়ে নিজের দলকে জিতিয়ে দেয়। আর সেটা দেখে লতিকার টিমের সবাই উল্লাসে মেতে উঠছে। তখন তাদের হেড কোচ এসে তাকে বলে, এই ছেলেটাকে আগে তো কখনো দেখিনি, নতুন এসেছে নাকি? তবে লতিকা তার কথার কোনো উত্তর দেয় না। সেখানে স্কুলের সায়েন্স টিচার পিনাকিও প্রেজেন্ট ছিল। সে নিচ থেকে গিয়ে লতিকা আর টিমকে কংগ্রাচুলেট করে। এরপর লতিকা যখন ওয়েটিং রুমে তার জিনিসপত্র গোছাচ্ছিল, তখন হেড কোচ আবারও তার কাছে গিয়ে সোনুর ব্যাপারে জিজ্ঞেস করে। তবে এবারও লতিকা তাকে অ্যাভয়েড করে চলে যেতে চায়। তখন হেড কোচ তাকে বলে, আমার কথা এখনো শেষ হয়নি। আমি তোমার চাকরিটা পার্মানেন্ট করার জন্য সাহায্য করতে পারি। সেই সাথে তুমি যে লোনের জন্য অ্যাপ্লাই করেছো সেটাও একদিনের মধ্যে পাশ হয়ে যাবে। তবে তার জন্য তোমাকে আমার বিরুদ্ধে করা কমপ্লেইনটা উঠিয়ে নিতে হবে। কিন্তু লতিকা কোনোভাবেই তার কথা মানতে চায় না। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে ওই লোকটাকে কতটা ঘৃণা করে। তবে তার এই ঘৃণা এবং সোনুর ব্যাপারটা এড়িয়ে যাওয়ার কারণ আমরা পরে জানতে পারবো। এদিকে আমরা জামশেদপুর শহরে পলাশ নামের একটা ছেলেকে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে দেখি। তার সাথে তার সহকর্মী পূজাও ছিল। তবে পূজা শুধু তার সহকর্মী নয়, তার গার্লফ্রেন্ডও। তো সেখানে কাজ শেষ করতে না করতেই পলাশের কাছে তার বসের ফোন আসে। বস তাকে দ্রুত অফিসে দেখা করতে বলে। সেটা শুনে পলাশ একটু অবাক হয়ে যায়। সে তাড়াহুড়ো করে তার কাজ শেষ করে পূজাকে নিয়ে চলে যায় বসের সাথে দেখা করতে। সেখানে বস তাকে বলে, এভাবে আর কতদিন ছোটখাটো কাজ করবে? প্রমোশনের দিকে তো এগোতে হবে নাকি? তুমি এত কষ্ট করো, এত বছর ধরে আমাদের কোম্পানির সাথে কাজ করছো, কখনো বেতন বাড়ানোর কথাও বলো না। নিজের কথা কি একটু ভাবতে হবে না? তখন পলাশের সুযোগ বুঝে বলে দেয়, জি স্যার, সবসময় সিসিটিভি ক্যামেরা খোলা আর লাগানো নিয়ে পড়ে থাকতে ভালো লাগে না। আমি সেলসের দিকে যেতে চাচ্ছিলাম। তখন তার বস বলে, সেলসের দিকে যেতে হলে তো আগে সেখানকার কাজের আইডিয়া নিতে হবে। এই কথা বলে সে পলাশকে একটা ভিডিও বের করে দেখায়। যে ভিডিও দেখে পলাশের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কারণ সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পলাশ অন্য কারো কাছে তাদের কোম্পানির সিসিটিভি ক্যামেরা বিক্রি করছে। সেটা দেখে পূজাও খুব ভয় পেয়ে যায়। সে বসকে জানায় তার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই। তার বস তার উপর রেগে গিয়ে তার ট্রেনিং পিরিয়ড আরো বাড়িয়ে দেয়, অর্থাৎ সে আরো কয়েক মাস বেতন পাবে না। এটা শুনে পূজা রেগে গিয়ে সেখান থেকে বের হয়ে যায়, আর সেই সাথে পলাশের সাথে ব্রেকআপও করে ফেলে। এদিকে পলাশের বস তাকে ওই সিসিটিভি ক্যামেরা বিক্রি করার টাকাগুলো দ্রুত পরিশোধ করে দিতে বলে, আর যদি সে সেটা না করে তাহলে তারা আইনি ব্যবস্থা নেবে। সেটা শুনে পলাশ খুব টেনশনে পড়ে যায়, কারণ সে গত 2 বছরে 3.5 লাখ টাকার ক্যামেরা বিক্রি করেছে। আর তার আর্থিক অবস্থা এমন ছিল না যে সে বলা মাত্র এই টাকাগুলো বের করে দিতে পারবে। এদিকে লতিকা যখন পরদিন স্কুলে যাওয়ার জন্য রওনা হচ্ছিল, তখনই হঠাৎ তার মা ঘটক নামের এক লোককে তাদের বাড়ির মাপজোক করতে দেখে একটু অবাক হয়ে যায়। সে লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এসব কি করছেন? তবে লোকটা কিছু বলার আগেই লতিকা দৌড়ে এসে তাকে বলে,
আপনি ফোন না করে এখানে কেন এসেছেন? তার কথা শুনে তার মা অবাক হয়ে যায়, কারণ সেই লোকটাকে চিনতই না, আর লতিকাই বা তাকে কিভাবে চেনে সেটাও বুঝতে পারছিল না। তখন কথায় কথায় জানা যায় লতিকা তাদের বাড়ি বন্ধক রেখে ওই লোকের কাছ থেকে 9 লাখ টাকা লোন নিয়েছে। তবে অনেকদিন হয়ে যাওয়ার পরেও সে টাকাগুলো পরিশোধ করতে পারেনি, যে কারণে ঘটক তার বাড়ি দখল করতে এসেছে। কথাটা শুনে লতিকার মা আর নানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সব থেকে মজার ব্যাপার হলো বাড়িটা ছিল লতিকার নানির নামে। এখন নানি এটাই ভেবে পাচ্ছিল না যে সে কখন জমির দলিলে সই করলো। তখন ঘটক গিয়ে তাকে দেখায় জমির দলিলে তার নাম ইংরেজিতে সই করা আছে। সেটা দেখে নানি আরো বেশি অবাক হয়, কারণ সে তো ইংরেজিই পারতো না, তাহলে ইংরেজিতে সই করবে কিভাবে? তখন জানা যায় লতিকা আর তার নানির জাল সই নিয়ে ওই বাড়ি বন্ধক রেখেছে। তবে সেটা নিয়ে ঘটকের কোনো মাথা ব্যথা নেই। তার শুধু একটাই শর্ত, যেভাবেই হোক তার টাকা তাকে শোধ করতে হবে, না হলে সে এই বাড়িটা দখল করে নেবে। এতটুকু বলে ঘটক সেখানে চলে যাওয়ার পর লতিকা বাড়ির সবাইকে তার এমন অদ্ভুত কাজের পেছনের কারণটা খুলে বলে। মূলত তার বাবা অনেকগুলো টাকা লোন নিয়েছিল, তবে সেগুলো পরিশোধ করার আগেই লোকটা মারা যায়। তখন ব্যাংক থেকে লতিকাদের উপর প্রেসার দেয়া হয় ওই টাকা পরিশোধের জন্য। এখন তাদের আর্থিক অবস্থা এমন ছিল না যে তারা ওই ব্যাংকের লোন পরিশোধ করতে পারবে। আবার লোন পরিশোধ না করলেও প্রতিনিয়ত তাদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। তাই বেচারি এমন একটা ডিসিশন নিতে বাধ্য হয়। সেখানে আমরা পলাশকেও দেখতে পাই, কারণ সে ছিল লতিকার ছোট ভাই। তবে সে বাড়িতে থাকতো না। আজ হঠাৎ তাকে বাড়িতে দেখে লতিকা বেশ অবাক হয়। তখন পলাশ তাকে জানায় তার চাকরিটা চলে গেছে। সেটা শুনে লতিকা আরো বেশি টেনশনে পড়ে যায়। একেই তো লোনের চিন্তা, তার উপর আবার ভাইয়ের চাকরিটাও চলে গেছে। এখন সে কিভাবে একা সবকিছু সামলাবে এটাই ভেবে পাচ্ছিল না। এদিকে আমরা ওই এলাকার সব থেকে পাওয়ারফুল লোক বর্মনকে দেখতে পাই, যাকে সবাই সম্মান করে বাবু বলে ডাকতো। তো একদিন তার সাথে দেখা করতে মুন্না নামের একটা লোক আসে। মুন্না বহু বছর যাবৎ তার সাথেই কাজ করছে, কিন্তু এখন সে সব কাজ ছেড়ে দিতে চায়। বলা বাহুল্য যে বর্মনের অনেক রকম 2 নম্বরের বিজনেস ছিল। তো মুন্না সেখান থেকে বের হতে চাইলে বর্মন তৎক্ষণাৎ তার কথায় রাজি হয়ে যায়। তবে সেই সাথে তাকে একটা শর্ত দেয় যে বেরোনোর আগে তাদেরকে একটা কাজ করতে হবে। সেটা ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে, পছন্দটা তাদের। তখন মুন্নার সাথে থাকা তুফান নামের ছেলেটা হুট করে বলে উঠছে, আমরা বড় কাজটা করতে চাই। সেটা শুনে বর্মন একটু হেসে বলে, বড় কাজ করতে হলে একটা ধাঁধার উত্তর দিতে হবে। তখন বর্মনের ওয়াইফ তাকে ধাঁধাটা শোনায়। ধাঁধা শুনে তারা দুজনেই খুব কনফিউজড হয়ে যায়। তখন বর্মন তাদেরকে একদিন সময় দিয়ে দেয় এর উত্তর খোঁজার জন্য। সেখান থেকে বেরোনোর পর মুন্না তার সাথে থাকা ছেলেটাকে খুব বকাঝোকা করে। সে জানতো ওই ধাঁধার পেছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। তাছাড়া বর্মন বহু বছর যাবৎ ওই অস্ত্রগুলো খোঁজার চেষ্টা করে যাচ্ছে, যেগুলো আমরা গল্পের একদম শুরুতে দেখেছি। তো মুন্নার সন্দেহ ছিল যে ওই ধাঁধার সাথে নিশ্চয়ই ওই অস্ত্রগুলোর কোনো সম্পর্ক আছে, আর একবার যদি তারা এই গোলক ধাঁধায় আটকে যায় তাহলে আর কোনোদিন বেরোতে পারবে না। তবে তুফান তার কথাতে পাত্তাই দেয় না। পরদিন লতিকা স্কুলে গিয়ে লোনের ব্যাপারে কথা বলে জানতে পারে তার লোন পাস হতে 2 সপ্তাহ সময় লাগবে। তখন লতিকা অথরিটিকে আরো একটু তাড়াতাড়ি লোনটা পাস করার জন্য রিকোয়েস্ট করে, কারণ ঘটক তাকে মাত্র 1 সপ্তাহ সময় দিয়েছে। এদিকে পলাশ তার অ্যাকাউন্টে টাকা তোলার জন্য ব্যাংকে চলে যায়। সেখানে ক্যাশিয়ারের কাছে এত বেশি টাকা দেখে তার মনে লোভ জাগে। অবশ্য লোভ বলাটাও ভুল হবে, অভাবের তাড়না তার মনে লোভ হয়ে জন্ম নেয়। এরই মাঝে ম্যানেজারের ডাকে ক্যাশিয়ার উঠে চলে গেলে পলাশ ভাবতে থাকে তার ওই টাকাগুলো নেওয়া ঠিক হবে কিনা। তবে সে কোনো রকম ভুল সিদ্ধান্ত নেওয়ার আগেই ক্যাশিয়ার আবারও চলে আসে। তাই পলাশও চুপচাপ তার কাজ ছেড়ে বাড়িতে চলে যায়। তখন লতিকা তাকে তার চাকরি যাওয়ার কারণ জিজ্ঞেস করে। পলাশ জানায় সে বসের কাছে বোনাস চেয়েছিল, কিন্তু বস তাকে বোনাস তো দেয়নি, উল্টো চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে। এরপর পলাশ কথায় কথায় তার বোনকে ব্যাংক থেকে টাকা চুরি করার আইডিয়াটা শেয়ার করে। সেটা শুনে লতিকা ভীষণ রেগে যায়। তখন পলাশ বলে, আমরা তো ব্যাংক ডাকাতি করছি না, শুধুমাত্র ক্যাশিয়ারের সামনে থাকা পেটি ক্যাশ চুরি করছি। সেখানে বড়জোর 3 থেকে 4 লাখ টাকা থাকতে পারে। বড় বড় বিজনেসম্যানের অত হাজার হাজার কোটি টাকা চুরি করে বসে আছে, কই তাদেরকে তো কেউ কিছু বলে না। এদিকে আমাদের মতো গরিবেরা 9 লাখ টাকা পরিশোধ না করতে পারলে তাদের জীবন নরক বানিয়ে দেয়া হয়। কথাগুলো শুনে লতিকাও বেশ ইমোশনাল হয়ে পড়ে। তবে পলাশের কথায় সে রাজি হয় না। এমন সময় জানা যায় সে পূজার কাছ থেকে পলাশের চাকরি যাওয়ার আসল কারণটাও জেনে গেছে। এসব নিয়ে তাদের ভাই বোনের মধ্যে একটু কথা কাচাকাচি হয়। পরদিন লতিকা স্কুলে গিয়ে তার টিমকে নিয়ে নতুন টুর্নামেন্টের প্ল্যানিং করতে শুরু করে। এদিকে তারা কম্পিটিশনে জেতার প্ল্যানিং করছিল, অন্যদিকে পলাশ প্ল্যানিং করছিল পেটি ক্যাশ গায়েব করার জন্য। অনেক রকম প্ল্যাটিং এর পরে লতিকা তার টিমকে টুর্নামেন্ট জেতানোর জন্য একটা কৌশল অবলম্বন করে।
খেলার ঠিক শেষ মুহূর্তে সে আবারও সোনুকে মাঠে নামায়। সোনু এতই কৌশলী আর দ্রুতগামী ছিল যে সে কোথা থেকে এসে কিভাবে বল নিয়ে গোল করে দেয় কেউই সেটা বুঝতে পারে না। ঘটনাক্রমে পলাশও সেদিন টুর্নামেন্ট দেখতে গিয়েছিল। সেখানে সোনুকে দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সেদিন বাড়ি ফিরে সে তাদের পেছন দিয়ে গিয়ে পায়চারি করতে থাকে আর কিছু একটা ভাবতে থাকে। এমন সময় হঠাৎ একটা খাদের ভেতর পড়ে যায় সে। খাদের ভেতর একটা অদ্ভুত গুহার মতো ছিল, যেটা দেখে পলাশ খুবই অবাক হয়, কারণ এর আগে তারা কখনোই এমন কোনো গুহার ব্যাপারে জানতো না। সেখানে আলোর ব্যবস্থাও ছিল। পলাশ আলো জ্বালাতে তার সামনে গিয়ে সে অস্ত্রশস্ত্রের সিন্দুকটা দেখতে পায়। পলাশ তখন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে যেন জ্যাকপট খেয়ে গিয়েছিল। সেখান থেকে সে একটা পিস্তল নিয়ে নিজের কাছে রেখে দেয়। পরদিন সে গিয়ে আবারও লতিকাকে ব্যাংক চুরির ব্যাপারে কনভিন্স করার চেষ্টা করে। তবে এবার তার কাছে একটা পারফেক্ট প্ল্যান ছিল। সে এবার সোনুর ট্যালেন্ট কাজে লাগাতে চায়, কারণ পলাশ যদি নিজ থেকে ব্যাংক থেকে টাকাটা সরায় তাহলে তার ধরা পড়ার চান্স সব থেকে বেশি। তবে সোনুর মতো একটা ট্যালেন্টেড বাচ্চা খুব সহজেই সবার চোখের আড়ালে ক্যাশিয়ার রুমে ঢুকে টাকা বের করতে পারবে। এ কথা শুনে লতিকা পলাশের উপর ভীষণ রেগে যায়। এরই মাঝে ঘটক আবারও ক্রেন নিয়ে পৌঁছে যায় তাদের বাড়িটা ভেঙে ফেলার জন্য। ক্রেনের শব্দে বাড়িটা এমনভাবে কাঁপতে থাকে যেন বড়সড় ভূমিকম্প এসেছে। আসলে তাদের বাড়ির পাশে একটা বাঁধ ছিল, আর তাদের বাড়িটা পুরনো হওয়ায় ওই বাঁধের কারণে সেটা অনেক দুর্বল হয়ে পড়েছে। যাই হোক, ঘটক এসে লতিকার পরিবারের সাথে হাঙ্গামা শুরু করে। তাদের মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়। একটা পর্যায়ে পলাশ ঘটককে আড়ালে ডেকে নিয়ে তাকে কিছু একটা বোঝায়, আর ঘটক তাকে আরো 2 সপ্তাহ সময় দিয়ে সেখান থেকে চলে যায়। ব্যাপারটা লতিকার কাছে একটু অদ্ভুত লাগে, তবে ঘটক যেহেতু চলে গেছে তাই সে বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায় না। আরেকদিকে পিনাকি চলে যায় বর্মনের সাথে দেখা করতে। তাকে দেখে বর্মন একটু অবাক হয়। তখন পিনাকি বলে, আমি শুধু আপনার সান্নিধ্য পাওয়ার জন্যই এসেছি, কারণ বর্তমান যুগে একটা পাওয়ারফুল মানুষের সঙ্গে থাকাটা খুব বড় ব্যাপার। বর্মন তাকে তখন সে একই ধাঁধার সমাধান করতে বলে, আর মুহূর্তের মধ্যেই ধাঁধার সমাধান করে দেয় সে। সেটা দেখে বর্মনের ওয়াইফ তার উপর খুব ইমপ্রেস হয়। তখন বর্মন তাকে আরো অনেকগুলো ধাঁধা লেখার চিরকুট বের করে দিয়ে সেগুলো সমাধান করতে বলে। সেই সাথে এটাও জানায় যে ওই ধাঁধার উত্তরের মধ্যেই ওই অস্ত্রভর্তি সিন্দুকের লোকেশন লুকানো আছে, যেটা সে ওই সিন্দুক মালিকের কাছে কাজের লোকের কাছ থেকে উদ্ধার করেছিল। যাই হোক, পিনাকি তখন সেই ধাঁধা নিয়ে মাঠে নেমে পড়ে ওই সিন্দুকের লোকেশন বের করার জন্য। এদিকে লতিকা সেদিন স্কুলে গিয়ে জানতে পারে তার লোন সময় মতো পাশ করে দেয়া হবে, তবে তার জন্য তাকে হেড কোচের বিরুদ্ধে করা কমপ্লেইনটা তুলে নিতে হবে। সেটা শুনে লতিকা একটু টেনশনে পড়ে যায়। একদিকে লোনের চিন্তা, অন্যদিকে দায়িত্ব, কোনটা বেছে নেবে সে? তখন অথরিটি কাকা ম্যাডাম তাকে বলে, মাঝে মাঝে শুধুমাত্র সত্যের পথে চলাটাই যথেষ্ট হয় না, তার জন্য প্রমাণেরও প্রয়োজন পড়ে। আর হেড কোচের বিরুদ্ধে কোনো প্রমাণ লতিকার কাছে ছিল, তাই সেদিনকার মিটিংয়ে তাকে কমপ্লেইনটা তুলে নিতে বলা হয়। কিন্তু লতিকা কোনো উত্তর দেয় না। লতিকার নীরবতাকেই সবাই সম্মতি হিসেবে ধরে নেয়। সেটা দেখে হেড কোচ সুযোগ পেয়ে লতিকাকে 2-4টা কথা শুনিয়ে দেয়। লোকটার টিটকারি শুনে লতিকার মাথা বিগড়ে যায়, আর সে লোনের কথা ভুলে গিয়ে অথরিটিকে জানিয়ে দেয় সে কোনোভাবেই কমপ্লেইন তুলবে না। উল্টো তার কমপ্লেইনটা আবারও খতিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করে। সে সেখান থেকে তারপর বের হয়ে যায়। তবে বাড়ি ফিরেও তার মাথায় লোনের চিন্তাই ঘুরছিল। তাই শেষমেশ আর কোনো উপায় না পেয়ে সে পলাশের কাছে গিয়ে তার ব্যাংক চুরির প্ল্যানের ডিটেলসটা জানতে চায়। সেটা শুনে পলাশ খুবই খুশি হয় আর তাকে পুরো প্ল্যান খুলে বলতে শুরু করে। তো সেই প্ল্যান অনুযায়ী তারা সেই ব্যাংকগুলোকে টার্গেট করবে যেখানে পলাশের ওই কোম্পানির সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কারণ ওই ক্যামেরাতে একটু সমস্যা ছিল। ইলেকট্রিসিটি চলে গেলেই ক্যামেরাটা রিলোড নিত, আর এতে মোটামুটি 3 মিনিট সময় লাগতো। তো এই 3 মিনিট সময়ের মধ্যেই তারা ক্যাশিয়ারের কাছ থেকে টাকাগুলো গায়েব করে দেবে। ক্যাশিয়ার থেকে টাকা নেওয়ার কাজটা করবে সোনু, আর লতিকা ব্যাংকের ভেতর থেকে তাকে গাইড করবে এবং পলাশ সামলাবে বাইরের দিকটা। সব প্ল্যান রেডি হওয়ার পর তাদের সামনে শুধুমাত্র একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে সোনুকে তাদের এই প্ল্যানে সাহায্য করতে রাজি করানো। এটা নিয়েই তারা টেনশনে পড়ে যায়। অন্যদিকে ততক্ষণে পিনাকি প্রথম ধাঁধা সলভ করে ক্লু বের করে ফেলেছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে সেখানে অনেকগুলো চিরকুট ছিল। কোনটার পরে কোনটা আসবে তার সিরিয়াল কারো জানা নেই। তখন বিরক্ত হয়ে পিনাকির সাথে থাকা লোকটা গাড়িতে গিয়ে বসে গান শুনতে শুরু করে। তারা দেখা দেখে পিনাকিও সেখানে চলে যায়, তবে গান শুনতে তার খুব বিরক্ত লাগছিল। তখন তার সাথে থাকা লোকটা তাকে বলে, আরে মন দিয়ে শোনো, তাহলেই মাথা খুলবে। মজার ব্যাপার হলো ওই গান থেকেই তারা ওই ধাঁধার সিরিয়াল খোঁজের উপায় বের করে ফেলে। মূলত গানের সারগাম অর্থাৎ সারেগামাপার সিরিয়াল অনুযায়ী ক্লুগুলোকে সাজানো হয়েছিল। তো সেগুলোকে সাজিয়ে তারা আবারও পিনাকির ধাঁধা সমাধানের কাজে লেগে পড়ে। সেদিন লতিকা আর পলাশ মিলে সোনুকে ম্যাজিক শো দেখাতে নিয়ে যায়। তবে সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল
সোনুকে তাদের সাহায্য করার জন্য রাজি করানো হয়। সেখান থেকে ফেরার পথে লতিকা তাকে তাদের প্ল্যান খুলে বলে। সোনু প্রথমে রাজি না হলেও লতিকার অনুরোধে শেষমেশ সে রাজি হয়ে যায়। এরপর পলাশরা ফাইনাল প্ল্যানিং শেষ করে পরদিন সকাল সকাল বেরিয়ে যায় ব্যাংকের উদ্দেশ্যে। কিন্তু সোনু তখনও তাদের কাছে এসে পৌঁছায়নি, তাই তারা রাস্তার পাশে বসে অপেক্ষা করতে থাকে। এমন সময় মুন্না আর তার সাথে থাকা ছেলেটা গাড়ি নিয়ে ওই পথ ধরেই যাচ্ছিল। ঠিক লতিকাদের সামনে এসেই তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। তখন লতিকা মানবতার খাতিরে পলাশকে পাঠিয়ে দেয় মুন্নাকে সাহায্য করার জন্য। পলাশকে গাড়িটা ঠিক করে দিলে সেখান থেকে বের হয়ে যায়। ততক্ষণে সোনু চলে এসেছে, তাই পলাশরা তাদের প্ল্যান অনুযায়ী ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে লতিকার সোনুকে নিয়ে ব্যাংকের ভেতরে চলে যায়। দুজনেই ভীষণ নার্ভাস ছিল, তবুও এক বুক সাহস নিয়ে কাজে লেগে পড়ে তারা। ভেতরে ঢুকেই তারা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে সিসিটিভির কভারেজ নেই। এরপর সুযোগ বুঝে ব্যাংকের লেটার বক্সের মধ্যে লতিকা একটা এনভেলপ রেখে দেয়। ওই এনভেলপের মধ্যে একটা ধোঁয়া সৃষ্টিকারী ডিভাইস ছিল। এনভেলপটা বক্সের ভেতর রাখার সাথে সাথেই সেটা দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে, আর সবার নজর চলে যায় সেটার দিকে। সেই সুযোগে লতিকা পলাশকে সিগন্যাল দিলে পলাশ গিয়ে ইলেকট্রিসিটি অফ করে দেয়। সেই সাথে জেনারেটরের পাইপের ভেতরেও চিনি ঢুকে সেটা নষ্ট করে দেয়, যাতে কোনোভাবেই বিদ্যুৎ সংযোগ না পাওয়া যায়। এখন তাদের হাতে আছে মাত্র 3 মিনিট। সেই 3 মিনিটের মধ্যে সোনুকে লুকিয়ে লুকিয়ে ক্যাশিয়ারের টেবিল থেকে টাকা চুরি করতে হবে। পলাশ তখন বাইরে দাঁড়িয়ে তাদের জন্য ওয়েট করছে। তার খুব ভয় হচ্ছিল লতিকারা কাজটা ঠিকঠাকভাবে করতে পারবে তো। তবে কিছুক্ষণ পর লতিকা সোনুকে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসলে পলাশের টেনশন দূর হয়, কারণ তাদের প্রথম মিশন সাকসেসফুল। এরপর তারা রওনা হয়ে যায় দ্বিতীয় ব্যাংকের উদ্দেশ্যে। সেখানে গিয়েও তারা ঠিক একই কৌশলে টাকা সরাতে সফল হয়। সেখান থেকে সুস্থভাবে বেরিয়ে তারা রওনা হয়ে যায় তৃতীয় ব্যাংকের উদ্দেশ্যে। তবে লতিকা তৃতীয় ব্যাংকে যেতে চাচ্ছিল না। তার টার্গেট ছিল বাড়ি বন্ধকের ওই 9 লাখ টাকা জোগাড় করা, যেটা ওই 2 ব্যাংক থেকেই জোগাড় হয়ে গেছে। কিন্তু পলাশ কোনোভাবেই তার কথা মানে না। সে লতিকাকে জোর করে নিয়েই যায় তৃতীয় ব্যাংকে, আর সেখানে গিয়ে বাধে বিপত্তি। সেখানেও তারা তাদের আগের প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে, আর পলাশ বাইরে দাঁড়িয়ে তাদের জন্য ওয়েট করতে থাকে। এরই মাঝে মুন্না আর তার বন্ধু ব্যাগ আর বন্দুক নিয়ে ব্যাংকে ঢুকে পড়ে। পলাশ তাদের দেখে বুঝে যায় নিশ্চয়ই কোনো ঝামেলা হতে চলেছে। তবে সে কিছু করার আগেই ঝামেলা বেঁধে যায়, অর্থাৎ মুন্নারা নিজেদের মুখ বেঁধে ব্যাংকের সবাইকে জিম্মি করে ডাকাতি করতে শুরু করে। সে সময় লতিকার সোনুও ভেতরে আটকা পড়ে যায়। সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল। একজন তো ভয়ে নিজের প্যান্টটাই ভিজিয়ে ফেলে। সেটা দেখে তুফান হঠাৎ বলে উঠছে, মুন্না, এই লোকটা প্রচন্ড ভীতু। নাম নিতে শুনে মুন্না তার উপর খুব রেগে যায়। এরই মাঝে পলাশ তাদেরকে বাঁচানোর জন্য ধীরে ধীরে ব্যাংকের ভেতর ঢুকতে শুরু করে। এমন সময় সিকিউরিটি গার্ড তাকে দেখে দ্রুত পুলিশকে ফোন করতে বলে। তবে পলাশ পুলিশকে না জানিয়ে তার কাছে থাকা পিস্তলটা নিয়ে গার্ডের সাথে সামনের দিকে এগিয়ে যায়। ততক্ষণে মুন্না ব্যাগ ভর্তি টাকা পয়সা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সেটা দেখে পলাশ তার পেটে গুলি করে দেয়। তুফান এটা দেখে খুব ভয় পেয়ে যায়। সে ওই জায়গা থেকে পালানোর জন্য সোনুকে কিডন্যাপ করে। এরপর তাকে মেরে ফেলার হুমকি দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লোকগুলো বেরিয়ে যাওয়ার সাথে সাথে লতিকাও বেরিয়ে এসে পলাশকে নিয়ে তাদের ফলো করতে শুরু করে। এদিকে পিনাকি ধাঁধার সমাধান করতে গিয়ে সারা পুরুলিয়ার চক্কর কেটে বেড়ায়, কিন্তু কোনোভাবেই সে লোকেশন বের করতে পারে না। তখন তারা একটা লাইব্রেরিতে গিয়ে ওই এলাকার ম্যাপ খুঁজে বের করে, আর ওই ধাঁধাগুলোর সাথে ম্যাপের উপরে থাকা স্পটগুলো মার্ক করতে থাকে। সবগুলো পয়েন্ট মার্ক করা হয়ে গেলে সে আসল রহস্য বুঝতে পারে। মূলত ওই ধাঁধায় যে ক্লুগুলো ছিল আর তারা এতক্ষণ ধরে যেসব জায়গা দিয়ে চক্কর কাটছিল তার সবটাই ছিল আন্ডারগ্রাউন্ড টানেল। মাটির নিচে পানির লাইনের সাথে যে মেইনটেন্স টানেল থাকে সেটারই লোকেশন নির্দেশ করা হয়েছিল ধাঁধাগুলোতে। সেখান থেকে পিনাকি বুঝে যায় নিশ্চয়ই টানেলের কোনো একটা প্রান্তে ওই সিন্দুকটা খুঁজে পাওয়া যাবে। তাই তারা ওই শহরের টানেলগুলোর উপর রিসার্চ করতে শুরু করে। ততক্ষণে পুলিশ ডাকাতের বিষয়টা জেনে যায় আর নিজেদের মতো করে ইনভেস্টিগেশন করতে শুরু করে। তারা একে একে ব্যাংকের সব স্টাফ এবং ক্লায়েন্টদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। তাদের মধ্য থেকে একজন জানায় ডাকাতের মধ্যকার একজনের নাম হচ্ছে মুন্না। ইন্সপেক্টর তখন মুন্নাকে খুঁজে বের করতে বলে। সেই সাথে তারা ব্যাংকের সিসিটিভি ফুটেজও চেক করে। সেখানে লতিকাকে ডাকাতের পেছনে ছুটে যেতে দেখা যায়। পুলিশরা মনে করে নিশ্চয়ই লতিকা ওই বাচ্চা অর্থাৎ সোনুর মা হবে। লতিকা সেদিন ব্যাংকে নিজেদের সোমিয়া নামে পরিচয় দিয়েছিল, তাই পুলিশ সোমিয়াকে খুঁজতে শুরু করে। এদিকে পলাশ লতিকাকে নিয়ে মুন্নাদের ধাওয়া করে যাচ্ছিল। সোনু তখন মুন্নাদেরকে অনুরোধ করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মুন্নারা তার কথা মানে না। বেচারার অবস্থা ততক্ষণে অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই তুফান তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। কিন্তু মুন্না রাজি হয় না, কারণ হসপিটালে গেলেই তারা ধরা পড়ে যাবে। তবে সবার আগে পলাশদের কাছ থেকে নিজেদেরকে বাঁচানোটা জরুরি, তাই তারা গাড়ি নিয়ে ধাক্কা মেরে পলাশদের বাইকের অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। সৌভাগ্যবশত পলাশদের তেমন কোনো ক্ষতি হয় না। সে তৎক্ষণাৎ উঠে গাড়ির টায়ারে গুলি করতে চায়,
কিন্তু লতিকা গিয়ে তাকে বাধা দেয়, কারণ গাড়ির ভেতরে সোনু আছে। পলাশের একটু বেখেয়ালিতে বড় কোনো ক্ষতি হতে পারে। পলাশের কাছে পিস্তল দেখে লতিকা খুব অবাক হয়। সে জিজ্ঞেস করে সে এটা কোথায় পেয়েছে, তবে পলাশ কোনো উত্তর দেয় না। সে দ্রুত লতিকাকে নিয়ে আবারও মুন্নাদের গাড়ির পেছনে ছুটতে শুরু করে। কিন্তু কিছুদূর গিয়ে তারা দেখতে পায় পুলিশের রাস্তাটা ব্লক করে রেখেছে, তবে মুন্নাদের গাড়ির কোনো হদিস নেই। পলাশ তখন পুলিশের কাছে গিয়ে সোনুর বিষয়টা জানতে চায়, কিন্তু লতিকা তাতে রাজি হয় না, কারণ পুলিশের কাছে গেলে সবার আগে তারাই ফাঁসবে। সে বুঝে যায় পুলিশ যেহেতু রাস্তাটা ব্লক করে রেখেছে, তাই মুন্নাদের জঙ্গলের রাস্তা ধরে পার হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই তারা জঙ্গলের রাস্তা ধরে এগোনোর সিদ্ধান্ত নেয়। ততক্ষণে তুফান মুন্নাকে নিয়ে একটা গোডাউনে উড়িয়ে উঠছে। সেখানকার মালিক তাদেরকে দেখে বেশ ঘাবড়ে যায়। তুফান সেটা তোয়াক্কা না করে তাকে এক বোতল মদ, চাকু আর আগুনের ব্যবস্থা করতে বলে। লোকটা তার কথা মতো সবকিছু জোগাড় করে দেয়। তবে মদের কথা শুনে ভাববেন না যে মুন্নাকে ওই অবস্থায় ফেলে তার বন্ধু পার্টি করতে চাচ্ছে। আসলে অ্যালকোহল রক্ত বন্ধ করতে এবং ব্যথা কমাতেও সাহায্য করে। তো তুফান ওই লোকটার সাহায্য নিয়ে অনেক কষ্টে মুন্নার পেট থেকে গুলিটা বের করে ফেলে। এদিকে পিনাকি বাটুলকে নিয়ে পৌঁছে যায় টানেলের মধ্যে। টানেলটা অনেক লম্বা ছিল, তার মানে তাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। টানেলে ঢোকার আগে পিনাকি খোঁজ নিয়ে রেখেছিল যে ওই টানেল দিয়ে কখন পানি ছাড়া হয়, সেটার জন্য অনেকটা সময় হাতে ছিল। তাই তারা তাদের কাছে থাকা ফোন এবং অন্যান্য জরুরি জিনিসপত্র পলিথিনের ব্যাগে ঢুকিয়ে সামনের দিকে এগোনোর প্রস্তুতি নেয়। তখন পিনাকি বাটুলকে তার হাতের ঘড়িটা খুলে দিতে বলে, কিন্তু বাটুল তার কথা মানে না। সে বলে এটা ওয়াটারপ্রুফ ঘড়ি, কোনো প্রবলেম হবে না। সেটা শুনে পিনাকি তাকে নিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। কিছু দূর যাওয়ার পরেই বাটুল টায়ার্ড হয়ে পড়ে। তাদের হাতে যেহেতু অনেকটা সময় ছিল, তাই তারা একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করে নেয়। ততক্ষণে লতিকারা জঙ্গলের ভেতর ঘুরে ঘুরে মুন্নাদের খোঁজার চেষ্টা করে। তারা গাড়ির টায়ার অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে। এরই মাঝে নিউজের মাধ্যমে ব্যাংকের সিসিটিভি ফুটেজে লতিকাকে দেখে তার মা ভীষণ ভয় পায়। সে বুঝতে পারছিল না তার ছেলে মেয়ে এখন কোথায় আছে, কেমন আছে। এদিকে বর্মনের ওয়াইফও টিভিতে নিউজটা দেখে ওরা দুই গাধার উপর ভীষণ রেগে যায়, আর সেই রাগটা দেখায় তার হাজবেন্ডের উপরে। বর্মন তার দুই সাগরেতের কাণ্ড কারখানা শুনে দ্রুত মুন্নাকে কল করে। তবে মুন্নার অবস্থা যেহেতু খারাপ, তাই ফোনটা রিসিভ করে তুফান। তখন জানা যায় বর্মনই তাদেরকে ডাকাতি করতে পাঠিয়েছে। তো সে তখন তুফানের কাছ থেকে তার টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। সে তখন বলে টাকা চাইলে এখানে এসে নিয়ে যাও, আর টাকার ভাগ হবে 50-50। বর্মন তার কথায় রাজি না হওয়াতে তুফান তাকে যাচ্ছে তাই না বলে গালাগালি করে ফোনটা কেটে দেয়। এরপর হঠাৎ সে দেখতে পায় তাদের টাকা ভর্তির ব্যাগটা ওই গোডাউনের মালিকের কাছে। এত টাকা হাতে পেয়ে কেউ কি সেটা লোভ সামলাতে পারে না। গোডাউনের মালিকও পারেনি। তুফান যখন তাকে ব্যাগটা রেখে দিতে বলে, তখন লোকটা রাজি হয় না, বরং সব টাকা আত্মসাৎ করার লোভে তুফানের সাথে ফাইট শুরু করে দেয়। তুফান কোনোভাবেই তার সাথে পেরে ওঠে না। একটা পর্যায়ে মুন্না কোনোভাবে নিজেকে সামলে উঠে এসে ওই লোকটার পিছে একটা ভারী বস্তু দিয়ে আঘাত করে। তবে লোকটার তাতে কিছুই হয় না, উল্টো সে মুন্নার উপর অ্যাটাক করতে শুরু করে। তার আঘাত পাওয়ার জায়গায় খামচে ধরে। তাকে দেখে মনেই হচ্ছিল না তার মধ্যে মনুষ্যত্বের ছিটে ফোটা আছে। মুন্নাকে দুর্বল করে দিয়ে সে আবারও তুফানের উপর অ্যাটাক করে। একটা পর্যায়ে লোকটা তাকে প্রায় মেরেই ফেলছিল। তখনই সোনু গিয়ে পিস্তলটা তুফানের দিকে ছেড়ে দেয়, আর তুফান সেই পিস্তল দিয়ে ওই গোডাউন মালিককে গুলি করে মেরে ফেলে। এরই মাঝে খুব জোরে বৃষ্টি নামে, তাই পলাশরা একটা জায়গায় আটকে যায়। সেখানে তাদের দুই ভাই বোনের মধ্যে এটা নিয়ে ঝগড়া বেঁধে যায় যে তারা কেন একজন আরেকজনের কথা শুনেনি। লতিকা দোষারোপ করতে থাকে যে পলাশ তার কথা শুনে যদি তৃতীয় ব্যাংকে না যেত তাহলে সব বিপদ হতো না। তখন পলাশ বলে ওঠে, লতিকা যদি নানির সাইন নকল করে বাড়ি বন্ধক না রাখতো তাহলে আজ এই বিপদ হতো না। শেষমেশ তারা বুঝতে পারে তারা দুজনেই ভুল করেছে। তখন তারা এই ভুলের মাসুল তাদেরকেই দিতে হবে এটাও বুঝে যায়। সেখানে কথায় কথায় লতিকা জানতে পারে তাদের বাড়ির নিচেই অস্ত্র ভর্তি একটা সিন্দুক পড়ে আছে, আর সেখান থেকেই পলাশের পিস্তলটা উঠিয়েছে। লতিকা সেটা শুনে খুব অবাক হয়ে যায়। এত বছর তারা ওই বাড়িতে আসছে, কিন্তু আজ পর্যন্ত জানতেই পারেনি। যাই হোক, এরই মাঝে থানায় একজন মহিলা এসে জানায় ডাকাতির সময় তার মেয়ে ব্যাংকে ছিল, কিন্তু এখন তাও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশরা মনে করে নিশ্চয়ই সেটা সোমিয়া অর্থাৎ লতিকার মা হতে পারে। তবে পরবর্তীতে জানা যায় সেটা লতিকার মা না, সোনুর মা। আর সোনু আসলে কোনো ছেলে নয়, সে একটা মেয়ে। তার আসল নাম সনি। লতিকা এই বিষয়টা আগে থেকেই জানতো, এই কারণেই সে সোনুর ব্যাপারটা হেড কোচের কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তো পুলিশ একে একে আবারও সবার কাছ থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করে। তখন জানা যায় সেদিন একটা নয় বরং 3টা ব্যাংকে এমন চুরি হয়েছে, আর প্রত্যেকটাতেই কিছু কমন প্যাটার্ন আছে। ইন্সপেক্টর তখন বুঝতে পারে এই কাজটা কোনো একটা দলের নয় বরং দুটো আলাদা আলাদা দলের। তবে রহস্য খুঁজে বের করার জন্য আগে ওই ডাকাত এবং সোমিয়া অর্থাৎ লতিকাদের খুঁজে বের করাটা জরুরি। তাই সে তার টিমকে আগে সোমিয়া এবং তার ভাইকে খুঁজে বের করতে অর্ডার দেয়।
আর ডাকাতদের পেছনে তো তাদের আরেকটা টিম লেগেই ছিল। এভাবে তাদের ইনভেস্টিগেশন এগোতে থাকে। অন্যদিকে পিনাকিরাও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। বেশ খানিকটা পথ যাওয়ার পর তারা রাস্তায় একটা কঙ্কাল দেখতে পায়। কঙ্কালের গলায় একটা লকেটওয়ালা চেঞ্জ ছিল। সেটা দেখে পিনাকি বেশ অবাক হয়ে যায়। সে কি মনে করে তার গায়ের জ্যাকেটটা খুলে কঙ্কালটাকে ঢেকে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর একটা অদ্ভুত শব্দ শুনে পিনাকি থমকে যায়। সে বাটুলের কাছে সময় জিজ্ঞেস করলে ছেলেটা দেখতে পায় তার ঘড়ি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। সেটা দেখে পিনাকি ভীষণ রেগে যায়। তখন সে একটু খেয়াল করলে বুঝতে পারে টানেলে পানি ছাড়ার সময় হয়ে গেছে, আর সেই পানির শব্দই পাচ্ছে তারা। সেটা বুঝতে পেরে পিনাকি বাটুলের দিকে দৌড়ে চলে যায় সামনে থাকা গেটের কাছে। তারা ওই গেটটা লাগানোর চেষ্টা শুরু করে যাতে পানি ভেতরে না পৌঁছাতে পারে, কিন্তু আনফর্চুনেটলি গেটটা তখন জ্যাম হয়ে গেছে, তাই তারা কোনোভাবেই গেটটা বন্ধ করতে পারে না। দেখতে দেখতে পানির একটা বিশাল ঢল তাদের দিকে ধেয়ে আসে, আর তারা সেই পানিতে ভেসে যায়। এরপর আমরা লতিকার নানিকে দেখতে পাই। সে বাড়ির উঠানে তুলসী গাছে পানি দিচ্ছিল। ওই সময় বাড়ির কুয়ার ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। লতিকার নানি শব্দের উৎস খুঁজতেই সামনে এগিয়ে যায়। হঠাৎ কুয়ার ভেতর থেকে বেরিয়ে আসে পিয়ারকি এবং বাটুল। যেহেতু লতিকা তাদের বাড়ির নিচেই টানেলটা, তাই তার কুয়াটাও এই টানেলের সাথেই সংযুক্ত ছিল। টানেলের ভেতর হঠাৎ করে পানির প্রেসার বেড়ে যাওয়ায় পিনাকি এবং বাটুল কুয়ার মুখ দিয়ে বাইরে বের হয়েছে। আওয়াজ শুনে লতিকার মায়েও বাইরে ছুটে আসে। লতিকার মা পিনাকি এবং বাটুলের পরিচয় জানতে চাইলে পিনাকি মিথ্যে বলে যে আমরা টানেলের ভিতর মেইনটেন্সের কাজ করছিলাম। পুরো বাড়ি পানি দিয়ে ভিজে যাওয়ায় লতিকার মা পিনাকি এবং বাটুলের সাথে রাগারাগি করতে শুরু করে। তখন বাটুল লতিকার মাকে শান্ত করার জন্য বলে, এখন তো গরমের দিন, আপনি কোনো টেনশন করবেন না, পানি শুকিয়ে যাবে। এরপর বাটুল পিনাকিকে জানায় বর্মন বারবার কল দিচ্ছে, দ্রুত ওখান থেকে বেরিয়ে তার সাথে দেখা করতে হবে। চলে যাওয়ার সময় পিনাকি লতিকাদের বাড়ির নেম প্লেটটা দেখতে পায়। বাড়ির নাম দেখে, ভবন দেখে পিনাকি লতিকার মাকে জিজ্ঞেস করে, এটা কি লতিকাদের বাড়ি? লতিকার মা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি লতিকাকে কিভাবে চেনো? পিনাকি বলে, আমিও তো লতিকার মতো স্কুলে পড়াই, তাই লতিকাকে চিনি। লতিকার মা বলে, একটু আগেই তো তুমি বললে মেইনটেন্সের কাজ করো। তখন পিনাকি বলে, আমি মেইনটেন্স ইঞ্জিনিয়ার, কিন্তু স্কুলেও বাচ্চাদের পড়াই। এই কথা বলে পিনাকি চলে যায়। এর কিছুক্ষণ পর লতিকাদের বাড়িতে লেডি অফিসার মিঠু পৌঁছে যায়। মিঠু লতিকার মায়ের কাছে জানতে চায় লতিকা কোথায়। পুলিশ দেখে লতিকার মা অনেক ঘাবড়ে যায়। মিঠু লতিকার মাকে বলে, কাল একটা ব্যাংকে ডাকাতি হয়েছে, ডাকাতরা সনি নামের একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। লতিকার কলাশি বাচ্চাটাকে ব্যাংকে নিয়ে গিয়েছিল, তাই জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনি কি জানেন ওরা ব্যাংকে কেন গিয়েছিল? লতিকার মা বলে, আমি জানি না। এরপর মিঠু পলাশের ব্যাপারে জানতে চায়, পলাশ কি করে, কোথায় থাকে। লতিকার দাদি জানায় পলাশ ক্যামেল নামের একটা কোম্পানিতে জব করে। মিঠু জানতে চায় এটা কিসের কোম্পানি। লতিকার মা এবং নানি ঠিকভাবে বলতে পারে না, ওরা বলে মেশিন বানায় হয়তো। এরপর মিঠু পলাশ এবং লতিকার ফোন নম্বর নিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা মুন্নাকে দেখতে পাই। আহত মুন্না পানির জন্য ছটফট করছে। সনি তাকে পানি খাওয়ায়। এর মাঝে তুফান চলে আসে। সে সনির জন্য খাবার কিনতে বাইরে গিয়েছিল। তুফান সনিকে খাবারটা দিলে সনি বলে, মুন্না আঙ্কেলের অনেক জ্বর, তাকে হসপিটালে নিতে হবে। তুফান বলে, নিয়ে যাব, আর তোকেও বাড়িতে পৌঁছে দেব। কথায় কথায় তুফান যখন জানতে পারে সনি ফুটবল খেলে, তখন তুফান বলে, আমিও তো ক্রিকেট খেলি। তুফান আর ক্রিকেট খেলার ভিডিও সনিকে দেখায়। ওই সময় মুন্না তুফানকে ডাক দেয়। তুফান ফোনটা সনির কাছে রেখে যায়। এই সুযোগে সনি তুফানের ফোন থেকে লতিকাকে লোকেশন সেন্ড করে। লতিকা এবং কলা সেই সময় পুলিশ স্টেশনে ছিল। ওরা সনির ব্যাপারে কথা বলার জন্য পুলিশ স্টেশনে যাচ্ছে, কিন্তু সেখানে অন্যান্য পুলিশদের কথাবার্তা শুনে জানতে পারে পুলিশ তাকে এবং পলাশকে খুঁজছে। তাই লতিকা পুলিশের কাছে আর সনির কথা বলে না। সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। পলাশ লতিকার কথা কিছুই বুঝতে পারে না। তখন লতিকা পলাশকে সাইডে নিয়ে গিয়ে বুঝিয়ে বলে সবকিছু। ওই সময় লতিকার ফোনে সনির পাঠানো লোকেশন চলে আসে। লোকেশন একটা জঙ্গল দেখানো হয়। আনু নম্বর থেকে লোকেশন এসেছে দেখে লতিকা বুঝে যায় এটা সনি পাঠিয়েছে। ওরা দ্রুতই লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে তুফান, মুন্না এবং সনি যে ফ্যাক্টরিতে লুকিয়েছিল, হঠাৎ করে সেখানে বাটুল এবং পিনাকি চলে আসে। ওরা টাকা নিতে এসে বুঝতে পারে। তুফান বলে বর্মনের সাথে কথা হয়েছে, তাকে 50% দেব, আর সে আমাদেরকে নিরাপদে বর্ডার পার করিয়ে দেবে। বাটুল বলে বর্মন বলেছে 80% নিতে, আমি তো এখান থেকে 80% নিয়েই যাব। তুফান রেগে গিয়ে ওদেরকে উদ্দেশ্য করে বলে, তখন পিনাকি চালাকি করে বলে, আমরা এখানে খুন খারাপি করতে আসিনি, তুমি টাকাগুলো দিয়ে দাও, আমরা মুন্নাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। 24 ঘন্টা পার হয়ে গেছে, মুন্নার শরীরে গুলি লেগেছে, ওকে যত দ্রুত সম্ভব চিকিৎসা করাতে হবে। তোমার কাছে টাকা বেশি জরুরি নাকি মুন্নার জীবন? এসব কথা শুনে তুফান কিছুটা ইমোশনাল হয়ে যায়। তুফান একটু টেনশন করে বলে,
কিন্তু তোমরা টাকা নিয়ে আমাদেরকে যেতে দেবে এটার কি গ্যারান্টি? তখন পিনাকি বাটুলের কাছ থেকে পিস্তল নিয়ে তুফানের দিকে ছুরি দিয়ে নিজেকে নিরস্ত্র দেখায়। এরপর বাটুল তুফানকেও তার পিস্তল ফেলে দিতে বলে। তুফান তাই করে। এরপর পিনাকি এবং বাটুল ফ্যাক্টরির ভেতরে ঝুঁকে টাকার ব্যাগটা নেয়। ওই সময় বাটুল খেয়াল করে মুন্না তার বালিশের নিচে পিস্তল লুকিয়ে রেখেছে। সাথে সাথে বাটুল তার কাছে থাকা অন্য একটা পিস্তল দিয়ে মুন্নাকে গুলি করে। এতে তার মৃত্যু হয়। এটা দেখে তুফানও বাটুলকে উদ্দেশ্য করে পাল্টা গুলি চালাতে শুরু করে। তুফান অনবরত গুলি চালানোর কারণে বাটুল এবং পিনাকি ফ্যাক্টরির বাইরে চলে যায়। এদিকে পুলিশ স্টেশনে বসে লেডি অফিসার মিঠু ইন্টারনেট সার্চ করে জানার চেষ্টা করে ক্যামেল নামের কোম্পানিটা আসলে কিসের। ওই সময় একজন কনস্টেবল এসে বলে লতিকা এবং পলাশের ফোন ট্রেস করে তাদেরকে লোকেশনে পাওয়া গেছে। শুধু তাই নয়, 2 ঘন্টা আগে তাদের ফোনের লোকেশন এই পুলিশ স্টেশনেই ছিল। এই কথা শুনে মিঠু অবাক হয়ে বলে, ওরা পুলিশ স্টেশনে এসে আবার চলে গেছে, আপনারা কিছুই করেননি? মিঠু রেগে গিয়ে পুলিশ স্টেশনের সবার সাথে রাগারাগি করে। এরপর সে আবারও ক্যামেল কোম্পানির ব্যাপারে সার্চ করে। এরপর ডাকাতি হওয়া ব্যাংকের সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে খেয়াল করে সিসিটিভি ক্যামেরার কোম্পানির নাম ক্যামেল। এদিকে তুফান সুযোগ বুঝে এক হাতে টাকার ব্যাগ, অন্য হাতে সনিকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যেতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর তুফান সনিকে ছেড়ে দেয় এবং পালিয়ে যেতে বলে। সনি যেতে না চাইলে তুফান তাকে ধমক দেয়। তখন সনি জঙ্গলের ভেতর দৌড়াতে শুরু করে। এর মাঝে পিনাকি এবং বাটুলও তুফানকে খুঁজতে খুঁজতে তুফানের কাছে কাছে পৌঁছে যায়। তুফান ওদেরকে দেখতে পায়। মুন্নার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তুফানের সাথে পিনাকি এবং বাটুলের উপর অ্যাটাক করে। তুফান ব্যাগ দিয়ে মেরে পিনাকিকে দূরে সরিয়ে দেয়। এরপর একটা বড় পাথর দিয়ে বাটুলকে হত্যা করতে চায়। তুফান পাথর নিয়ে বাটুলের মাথায় আঘাত করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তুফানকে গুলি করে। সেখানেই তুফানের মৃত্যু হয়। বাটুল ভেবেছিল গুলিটা পিনাকি করেছে, তাই সে পিনাকিকে ধন্যবাদ জানায়। কিন্তু পিনাকি বলে, আমি গুলি করিনি। ওই সময় জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে সিনিয়র ইন্সপেক্টর ধার। ইন্সপেক্টর ধার জানায় বর্মন তাকে পাঠিয়েছে। ধার সবগুলো টাকা নিয়ে চলে যায়। সনি জঙ্গলের ভেতর লুকিয়ে সমস্ত ঘটনা দেখে। তুফানের ফোনটা তখনও সনির কাছেই ছিল। সনি সমস্ত ঘটনা ফোনে রেকর্ড করে নেয়। অন্যদিকে লতিকা এবং পলাশ সনির পাঠানো লোকেশন ফলো করে এই ফ্যাক্টরিতে চলে যায়। ফ্যাক্টরির ভেতর সনিকে খোঁজাখুঁজি করার পর ওরা মুন্নার ডেড বডি দেখতে পায়। লতিকা এবং পলাশ মুন্নাকে চিনতে পারে। পলাশ বলে টাকার জন্যই হয়তো ওর সাথী ওকে মেরে ফেলেছে। জানি না সনির কি অবস্থা করেছে সে। লতিকা বলে, তুই টেনশন করিস না, সনি অবশ্যই বেঁচে আছে। ওরা এসব বিয়ের কথা বলছিল। ওই সময় ফ্যাক্টরির বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়। ধার ওই সময় রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। ওরা দ্রুত বাইরে গিয়ে ধারের গাড়ি থামায় এবং ফ্যাক্টরির ভেতরে থাকা ডেড বডির কথা জানায়। ধার ওদেরকে চিনতে পারে। সে ওদের সাথে ফ্যাক্টরির ভেতরে চলে যায়। পলাশ ধারকে বলে, ডেড বডিটা 2 ডাকাতের মধ্যে একজনের। সনি হয়তো উপর ডাকাতের কাছে আসছে। পলাশ ধারকে সনির খোঁজ নিতে বললে ধার বলে, তোমরা এখন পর্যন্ত পুলিশ স্টেশনে যাওনি কেন? লতিকা বলে, পুলিশ স্টেশনে গিয়ে কোনো কাজ হয় না, শুধু হয়রানি। এই কথা শুনে ধার রেগে গেলে লতিকা উল্টো রাগ দেখিয়ে বলে, আপনি বলুন, গত 24 ঘন্টায় পুলিশ সনিকে খোঁজার জন্য কি কি করেছে? আমি যখন ছোট ছিলাম কিছু গুন্ডা আমার বাবাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। আমরা পুলিশের কাছে কমপ্লেন করেছিলাম। ওই ঘটনার 20 বছর পেরিয়ে গেছে। আমার বাবা এখনো বাড়ি ফেরেনি। এমনকি বাবার এফআইআর কপিটা পর্যন্ত আমরা পাইনি। পুলিশের উপর আমার এতটুকু ভরসা নেই। লতিকার কথা শোনার পর ধার কোনো জবাব দেয় না। এরপর আমরা মিঠুকে দেখতে পাই। পলাশের ব্যাপারে জানার জন্য মিঠু পলাশের অফিসে চলে গেছে। মিঠু পলাশের বসকে জিজ্ঞেস করে, আপনাদের কোম্পানির সমস্ত সিসিটিভি ক্যামেরা কি ইলেকট্রিসিটি চলে গেলে রিসেট হওয়ার জন্য 3 মিনিট সময় নেয়? পলাশের বস হ্যাঁ বলো। এরপর মিঠু জানতে চায় এই ব্যাপারটা পলাশ জানে কিনা। পলাশের বস বলে, অবশ্যই জানে, ও তো একটা চোর, অফিসের ক্যামেরা চুরি করেছে। অন্যদিকে লতিকা এবং পলাশ ফ্যাক্টরি থেকে বের হয়ে সনির নাম ধরে চিৎকার করে সনিকে ডাকতে থাকে। ওদের আওয়াজ শুনে সনি জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে, কিন্তু ভয় আর ক্লান্তির কারণে সে হঠাৎই সেন্সলেস হয়ে যায়। লতিকা ছুটে গিয়ে তাকে কোলে তুলে নেয়। ওই সময় সনির হাত থেকে ফোনটা পড়ে যায়। পলাশ অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা আমার কার ফোন? লতিকা বলে, কিডন্যাপারদের কারো হবে হয়তো। সে সময় ধার এভিডেন্স হিসেবে ফোনটা আমার কাছে রাখতে হবে বলে সেটা নিয়ে নেয়। এরপর ধার লতিকা এবং সনিকে লতিকার বাড়িতে পৌঁছে দেয়। ওদেরকে নামিয়ে দিয়ে ধার যখন চলে যাচ্ছিল তখন পলাশ ধারকে থামিয়ে জিজ্ঞেস করে, আমরা যে বাচ্চাটাকে কিডন্যাপারের হাত থেকে বাঁচালাম, আমরা কোনো পুরস্কার পাবো না? পলাশের কথায় ধার বিরক্ত হয়। সে কোনো জবাব না দিয়ে চুপচাপ তাকিয়ে থাকে। তখন পলাশ বলে, ঠিক আছে, পুরস্কার লাগবে না। কিছুক্ষণ পর পলাশ আবারও বলে, আমি যদি কোনো বন্দুক খুঁজে পাই আর সেটা যদি পুলিশকে দেই তাহলে কি পুরস্কার পাবো? ধার বলে, এটি ডিপেন্ড করে পিস্তল কেমন তার উপর। কেন, তোমার কাছে কি কোনো পিস্তল আছে? পলাশ বলে, আরে না, এমনিতেই জেনারেল নলেজের জন্য জেনে নিলাম। ধার বলে,
কাল পুলিশ স্টেশনে এসো, আমি জানি তোমার কাছে বন্দুক আছে। পুলিশ স্টেশনে বসে ডিটেলসে কথা বলবো। এদিকে অনেক রাত গভীর হওয়ায় সনিকে তার বাড়িতে পৌঁছে না দিয়ে লতিকা রাতটা সনিকে নিজের কাছেই রাখতে চায়। সনি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বলে, আমি তোমাদের সাথে থাকতে চাই না, আমি বাড়ি যাব। লতিকা এবং পলাশ তাকে বোঝানোর চেষ্টা করে। তখন সনি বলে, আমি তোমাদের কথা শুনবো না, তোমরা কথা দিয়ে কথা রাখুনি। ব্যাংক থেকে যখন আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে তখন তোমরা আমাকে বাঁচাওনি। এরপর সনি লতিকাকে উদ্দেশ্য করে বলে, তুমি কথা দিয়েছিলে আমার কিছুই হতে দেবে না, তুমি কথা রাখুনি। লতিকা সনিকে জিজ্ঞেস করে কিডন্যাপাররা তার সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা। সনি বলে, ওরা আমার সাথে ভালো ব্যবহার করেছে এবং আমাকে বাঁচিয়েছে। এরপর সনি জানতে চায় ফোনটা কোথায়। পলাশ বলে, ফোন তো আমরা পুলিশ অফিসারকে দিয়ে দিয়েছি। সনি বলে, ওই পুলিশ অফিসার একটা আস্ত শয়তান, এই লোকটাই তুফানকে মেরে তার সমস্ত টাকা হাতিয়ে নিয়েছে। আমি সবকিছু ফোনে রেকর্ড করেছিলাম, তোমার সেই ফোনটাই তার কাছে দিয়ে দিয়েছো। এসব শুনে লতিকা এবং পলাশ হতবাক হয়ে যায়। অন্যদিকে মিছু ধারকে কল করে পুলিশের ব্যাপারে জানিয়ে দেয়। মিছু বলে, পলাশ একটা ফ্রড। কিছুদিন আগে চুরির দায়ে পলাশের চাকরি গেছে, আর যে ব্যাংকগুলোতে চুরি হয়েছে সব ব্যাংকে ওই কোম্পানির ক্যামেরা লাগানো যেখানে পলাশ জব করত। আমরা তো মনে হয় এই দুই ভাই কোনো ব্যাংকে চুরির সাথেও জড়িত হতে পারে। আমি ওদেরকে ইন্টারোগেট করতে চাই। ধার বলে, তার দরকার নেই, ওদেরকে ইন্টারোগেট আমি করব। তুমি বরং ওদের বাড়িতে নজর রাখুন, শুনো দুজন কনস্টেবল পাঠাও, যেন ওরা কেউ পালাতে না পারে। এদিকে সনি বারবার জেদ করায় লতিকা সনির বাবাকে ডাকে। এর মধ্যে রাতেই সনির বাবা এসে সনিকে নিয়ে যায়। যাওয়ার সময় সনি বলে, আমি কাল থেকে আর তোমার কাছে ফুটবল প্র্যাকটিস করতেও যাব না। সনি চলে যাওয়ার পর পলাশ লতিকাকে বলে, আমি একটা ভুল করে ফেলেছি, আমি ইন্সপেক্টর ধারকে অস্ত্রের ব্যাপারে বলে দিয়েছি। একথা শুনে লতিকা মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে পলাশকে বলে, আমাদের বাড়ি থেকে কিছুতেই অস্ত্রগুলো ধারকে উদ্ধার করতে দেওয়া যাবে না। যেভাবেই হোক মা এবং নানির কাছ থেকে এই অস্ত্রগুলোকে বাড়ি থেকে সরাতে হবে। পলাশ বলে, তুই কি পাগল হয়ে গেছিস? আমরা এত বছর ধরেই বাড়িতে আছি, আমরা এখন জানতে পারলাম আমাদের বাড়িতে অস্ত্র আছে, তাহলে একদিনের মধ্যে ধার কিভাবে অস্ত্রগুলো খুঁজে পাবে? তখন লতিকা পলাশকে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা দুজন কনস্টেবলকে দেখায়। লতিকা এবং পলাশ বাইরে কথা বলছিল। ওই সময় ওদের মা পলাশের রুমে পিস্তল দেখতে পায়। পিস্তল দেখে ওদের মা চিৎকার করতে শুরু করে। লতিকা তার মাকে শান্ত করার চেষ্টা করলে লতিকার মা উল্টো লতিকার উপর চিৎকার করে বলে, পলাশটা একটা নির্বোধ, কিন্তু তুই তো সবকিছু জানিস, তোর বাবার সাথে কি হয়েছিল? পলাশ জিজ্ঞেস করে, কি হয়েছিল? লতিকা পলাশকে সত্যিটা বলতে চায় না। পলাশের মা বলে, এভাবে কয়দিন গোপন রাখবি? পলাশেরও জানা উচিত তার বাবার অ্যাক্সিডেন্ট হয়নি, এমনই কিছু অস্ত্রের জন্য তোর বাবাকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। এখানে আমরা জানতে পারি একদম শুরুতে আমরা ভানু নামের যে ছেলেটাকে দেখেছিলাম সে আসলে তাদের বাবা। টানেলের মধ্যে লুকানো অস্ত্রগুলোর জন্যই বর্মন আর তার লোকেরা ভানুকে তুলে নিয়ে গিয়েছিল। লতিকা তখন ছোট, ওই বয়সে সে নিজের চোখে দেখেছে তার লোকেরা কিভাবে তার বাবাকে মেরে রক্তাক্ত করে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিয়ে গেছে। প্রেজেন্ট টাইমে লতিকার মা বলে, তোদের বাবাকে আমি হারিয়েছি, তোদেরকে হারাতে চাই না। লতিকা তার মাকে বলে, এটা আমাদের পিস্তল নয়, কিডন্যাপাররা সোনুকে কিডন্যাপ করে নিয়ে গেছে, ওকে উদ্ধার করার সময় ওই গুন্ডাদের একটা পিস্তল আমাদের কাছে রয়ে গেছে। কাল পুলিশ স্টেশনে গিয়ে আমরা ইন্সপেক্টর ধারের কাছে এই পিস্তলটা বুঝিয়ে দেব। এরপর লতিকার মা জানতে চায়, ব্যাংকে কেন গিয়েছিলে? লতিকা মিথ্যা বলেছে, ব্যাংকে আমি একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটা অ্যাপ্রুভ হয়েছে, এই কারণেই আমরা ব্যাংকে গিয়েছিলাম। এই কথা শুনে লতিকার মা কিছুটা শান্ত হয়। তখন পলাশ বলে, আমিও একটা কাজ করে ফেলেছি, বাড়ির লোন পরিশোধের জন্য তো আমি কিছু করতে পারিনি, কিন্তু তোমার দিদার জন্য তীর্থস্থানে যাওয়ার টিকিট কেটে ফেলেছি। একথা শুনে লতিকার মা এবং তার নানি দুজনেই আনন্দিত হয়। মূলত লতিকা এবং পলাশ চাচ্ছিল না এই সমস্ত ঝামেলার সময় তার মা এবং নানি বাড়িতে থাক, তাই ওরা বুদ্ধি করে এই কাজ করেছে। অন্যদিকে পিনাকি এবং বাটুল বর্মনের কাছে গিয়ে জানায় ওরা অস্ত্রের সন্ধান পেয়ে গেছে। বর্মন পিনাকির উপর অনেক খুশি হয়, কারণ পিনাকি তার বুদ্ধি দিয়ে ধাঁধার সমাধান করে অস্ত্রের সন্ধান বের করেছে। বর্মন তার লোকদের বলে, সবাই প্রস্তুতি নাও, অস্ত্রগুলো নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তখন পিনাকি বর্মনকে বলে, অন্যদের বলার প্রয়োজন নেই, কাজটা যেহেতু আমি শুরু করেছি আমি শেষ করব। বর্মন পিনাকির কথায় রাজি হয় এবং তাকেই অস্ত্রগুলো নিয়ে আসার ব্যবস্থা করতে বলে। এরপর পিনাকি এবং বাটুল অস্ত্র নিয়ে আসার জন্য রওনা হয়। পিনাকি টানেলের ম্যাপ দেখে বলে, মেইনটেনেন্স রুমের একটা রাস্তা লতিকাদের বাড়ির পেছনে আছে, আমাদেরকে ওই রাস্তা দিয়ে অস্ত্র বের করতে হবে। কিন্তু লতিকাদের বাড়ির সামনে দুজন কনস্টেবলকে ডিউটি করতে দেখে পিনাকি একটু ঘাবড়ে যায়। ওরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে বাড়ির পেছনের দিকে চলে যায়। লতিকার নানি জানলা দিয়ে ওদেরকে দেখতে পায়। লতিকার নানি লতিকাকে বলে, এই লোকগুলো কালও এসেছিল, কাল বলেছিল টানেলের মেইনটেনেন্সে কাজ করে, আজ আবার কেন এসেছে? লতিকা ভালোভাবে বুঝতে পারে কেন এসেছে, কিন্তু সে তার নানিকে কিছুই বুঝতে দেয় না।
পিনাকি এবং বাটুল বাড়ির পেছনে রাস্তা দিয়ে টানেলের ভেতরে গিয়ে অস্ত্র খুঁজতে শুরু করে। ওরা ভেতরে যাওয়ার কিছুক্ষণ পরেই লতিকা এবং পলাশ টানেলে ঢোকার রাস্তা বাইরে থেকে বন্ধ করে দেয়। এটা বুঝতে পেরে পিনাকি এবং বাটুল চিৎকার করতে শুরু করে। তাই পলাশ লাউড স্পিকারে মিউজিক চালিয়ে দেয় যেন ওদের চিৎকারের আওয়াজ কেউই শুনতে না পায়। এর মাঝে লতিকার মা এবং নানি তীর্থস্থানে যাওয়ার জন্য বের হয়। ডিউটিরত 2 কনস্টেবলের পারমিশন নিয়ে পলাশ তাদেরকে স্টেশনে পাঠিয়ে দেয়। এর কিছুক্ষণ পরে ইন্সপেক্টর ধার বাড়িতে আসে। বাড়িতে লাউড মিউজিক শুনে ইন্সপেক্টর ধার স্পিকার খুঁজে বের করে বন্ধ করে দেয়। মিউজিক বন্ধ করার সাথে সাথে ধার বাটুল এবং পিনাকির চিৎকার শুনতে পায়। ধার আওয়াজটা ফলো করে টানেল ঢোকার রাস্তার সামনে চলে যায়। টানেলের ভেতর ওদের দুজনকে দেখে ধার ঠাট্টা করে বলে, আমি যেখানে যাই আগে থেকেই তোমরা দুজন সেখানে পৌঁছে যাও। তখন বাটুল বলে, আমরা যখনই কোনো বিপদে পড়ি আপনি দেবদূত হয়ে আমাদেরকে উদ্ধার করতে চলে আসেন। ধার বলে, তাহলে এই দেবদূতকে সমস্ত সত্যি কথা জানাও, এখানে কেন এসেছো? সত্যি বলা ছাড়া আর কোনো উপায় না থাকায় তারা সবকিছু বলে দেয়। এরপর ধার ওদের দুজনকে টানেল থেকে বের করে ওদেরকে নিয়ে বর্মনের কাছে যায়। বর্মন ওই সময় স্ত্রীর সাথে সময় কাটাচ্ছে। বর্মন অনেক আক্ষেপ করে স্ত্রীকে বলে, মুন্না এবং তুফান যদি ঠিকমতো কাজটা করতো তাহলে ওই হারামি ইন্সপেক্টর ধার অর্ধেক টাকা নিতে পারতো না। ইলেকশনের টাকা নিয়ে আমাকে চিন্তা করতে হতো না। বর্মনের স্ত্রী বলে, এখন তো আমরা অস্ত্রের সন্ধান পেয়ে গেছি, অস্ত্র বিক্রি করে ওই টাকা রিকভারি করতে পারবো। বর্মন বলে, তা পারবো, কিন্তু আমি সমস্ত অস্ত্র বিক্রি করতে চাই না। ইলেকশনের সময় অস্ত্র আর টাকা দুটোরই প্রয়োজন হবে। এরই মাঝে ধার পিনাকি এবং বাটুলকে নিয়ে চলে আসছে। ধারকে দেখে বর্মন ডিস্টার্ব হয়ে বলে, অর্ধেক টাকা তো তুমি নিয়েছো, এখন আবার কি চাও? ধার বলে, তোমার সাথে আমার 50-50 ডিল হয়েছিল, তাই আমি অর্ধেক টাকা নিয়ে গেছি, আর এখন আমি আবার এসেছি তোমাকে সাহায্য করতে। তুমি তো অস্ত্র চাও, আমি তোমাকে উদ্ধার করার ব্যবস্থা করে দেব, আমাকে এখানেও 50% দিতে হবে। ধারের প্রস্তাবে রাজি হওয়া ছাড়া বর্মনের আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। ধার চলে যাওয়ার পর বর্মন বাটুলকে কাছে ডেকে সজোরে একটা থাপ্পড় মারে। এরপর পিনাকির উপর চিৎকার চেঁচামেচি করে বলে, তুমি না বলেছিলে কাজটা আমি শুরু করেছি, আমি শেষ করব? এই তোমার কাজ শেষ করার নমুনা? আমি তোমাকে এই মুহূর্তে গুলি করে মেরে ফেলতাম, কিন্তু তোমাকে ছেড়ে দিচ্ছি একটা কারণে। বহু বছর ধরে যে ধাঁধার সমাধান কেউ করতে পারেনি তুমি সেটা করেছো, শুধুমাত্র এই কারণে আমি তোমাকে প্রাণে মারলাম না। এরপর বর্মন পিনাকিকে চলে যেতে বলে। পিনাকিও রাগ করে চলে যায়। এরপর আমরা লতিকা এবং পলাশকে দেখতে পাই। ওরা অন্য একটা রাস্তা দিয়ে টানেলের ভেতর থেকে অস্ত্রের বক্সটা বের করে ফেলে। ওই সময় পিনাকিও সেখানে চলে আসে। পিনাকিকে দেখে লতিকা এবং পলাশ দুজনে দুটো রাইফেল দিয়ে পিনাকির দিকে তাক করে। ওরা পিনাকির কাছে জানতে চায় সে কি চায়। পিনাকি বলে, আমি কি চাই সেটা বাদ দাও, তোমরা নিজেদের কথা চিন্তা করো, আমার সাহায্য ছাড়া তোমরা বাঁচতে পারবে না। এই শহরের সব থেকে বড় গুন্ডা বর্মন এই অস্ত্রগুলোর পেছনে লেগে আসছে। বর্মনের থেকে যদি কোনোভাবে পার পেয়ে যাও, ইন্সপেক্টর ধার তোমাদেরকে ছাড়বে না, সেও অস্ত্রগুলোর পেছনে লেগেছে। ভাগ্যক্রমে যদি দুজনের হাত থেকে বেঁচেও যাও, তবুও তোমাদের শেষ রক্ষা হবে না। তোমরা যে ব্যাংক ডাকাতি করেছো তার জন্য পুলিশ তোমাদের খুঁজছে, ধরা পড়ে গেলে অন্তত 10 বছরের জেল। এই সমস্ত বিপদ থেকে বাঁচতে চাইলে আমার সাথে হাত মেলাও, তাহলে আমি তোমাদেরকে বিপদ থেকে রক্ষা পাওয়ার পথ বলে দেব। লতিকা পিনাকির সাথে হাত মেলাতে রাজি হয়। এরপর তিনজন মিলে প্ল্যান করে কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাবে। পলাশ বলে, আমার মনে হয় পুলিশের কাছে গিয়ে ধারের ব্যাপারে সবকিছু বলে দেওয়া উচিত। লতিকা বলে, ধার একজন ফেমাস পুলিশ অফিসার, আর আমরা ব্যাংকের টাকা চোর, প্রমাণ ছাড়া কেউ আমাদের কথা বিশ্বাস করবে না, আর প্রমাণ দেখাতে হলে আমাদেরকে ধারের কাছ থেকে ফোন আর টাকাটা উদ্ধার করতে হবে। সময় নষ্ট না করে তিনজনই তার বাড়িতে চলে যায়। পিনাকি জানালা দিয়ে উঁকি দিলে দেখতে পায় ফোন আর টাকার ব্যাগ দুটোই ধারের বেডরুমে, কিন্তু জানালার গ্রিল লাগানো, ওদের কারো পক্ষে গ্রিলের মধ্য দিয়ে ভেতরে যাওয়া সম্ভব না। হঠাৎ লতিকার মাথায় একটা আইডিয়া আসে। অন্যদিকে লেডি অফিসার মিঠু ব্যাংক ডাকাতির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য সনির বাড়িতে যায়। মিঠু সনির কাছে জানতে চায় লতিকা এবং পলাশ ব্যাংকে কি করছিল। সনি বলে, আমি কিছুই জানি না। মিঠু সনিকে অভয় দিয়ে বলে, তুমি যা জানো সত্যি কথা বলো। লতিকা যদি কোনো অপরাধ করেও থাকে তোমার কোনো ভয় নেই, বাচ্চাদের শাস্তি হয় না। সনি তার কথায় অনড় থাকে, সে বারবার একই কথা বলে। এর কিছুক্ষণ পর লতিকা এবং পলাশ সনির বাড়িতে যায়। যেহেতু সনি ছোট বাচ্চা, সে সহজেই জানলার গ্রিল ভেদ করতে পারবে, তাই লতিকা প্ল্যান করেছে সনিকে দিয়ে কাজটা করাবে। তবে সনি এখন লতিকার উপর রেগে আছে, তাই সনিকে রাজি করাতে হলে আগে তার রাগ ভাঙাতে হবে। কিন্তু লতিকাকে দেখা মাত্র সনি বলে দেয়, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তাই লতিকা বারবার সনির কাছে ক্ষমা চায়। লতিকা বলে, আমি জানি এই 2 দিনে তুমি অনেক কিছু সহ্য করেছো, আমি চাইলেও সেগুলো চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা নিরুপায়। আমাদের বাড়িটা বাঁচানোর জন্য টাকার দরকার ছিল, এই জন্য আমরা ব্যাংক থেকে টাকা চুরি করেছি। আমাদের বাড়িটা বেঁচে গেলে আমরা সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমরা আবার একটা নতুন বিপদে পড়েছি। ইন্সপেক্টর ধার আমাদেরকে মারতে চায়, একমাত্র তুমি আমাদের ধারের হাত থেকে বাঁচাতে পারবে। সনি জিজ্ঞেস করে, কিভাবে?
লতিকা বলে, তুমি যে ফোনে ভিডিও রেকর্ড করেছো সেটা আমাকে উদ্ধার করে দাও। আমি জানি এই কাজে অনেক রিস্ক, তুমি চাইলে আমাকে নাও করতে পারো, কিন্তু আমি প্রমিস করছি এবার যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে একা ছাড়বো না। সনি লতিকাকে হেল্প করতে আবারও রাজি হয়ে যায়। এরপর লতিকা পিনাকির সাথে সনির পরিচয় করিয়ে দেয়। পিনাকিকে দেখেই সনি ঘাবড়ে গিয়ে বলে, এই লোকটা মুন্না ভাইয়াকে মেরেছে। তখন পিনাকি অনেক পোলাইটলি সনিকে বুঝিয়ে বলে, মুন্নাকে আমি মারিনি, বাটুল মেরেছিল। তুমি তো দেখেছো কে গুলি করেছে, আমি কোনো গুন্ডা না, আমিও তোমার লতিকা দিদির মতোই টিচার, তার মতো আমি ওই ঝামেলাগুলোয় জড়িয়ে গেছি। আমি যদি জানতাম বাটুল মুন্নাকে মারবে তাহলে আমি ওকে বাধা দিতাম। অনেক গুছিয়ে বলার পর সনি পিনাকির সাথে কাজ করতে রাজি হয়। এরপর রাতের বেলা ওরা ধারের বাড়িতে চলে যায়। ধার ওই সময় বাড়িতে ছিল না। পলাশকে গেটের দিকে নজর রাখতে বলে পিনাকি এবং লতিকা সনিকে জানলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। সনি ভেতরে গিয়ে সবার আগে ফোনটা নেয়। এরপর টাকার ব্যাগটা একটা রশির সাথে বেঁধে দেয়। পিনাকি এবং লতিকা বাইরে থেকে রশি টেনে ব্যাগটা বের করার চেষ্টা করে, কিন্তু ব্যাগটা অনেক বড় হয়, সেটা কিছুতেই বের হয় না। তখন পিনাকি সনিকে বলে ব্যাগটা থেকে টাকা বের করে পাস করতে। সনি একটা একটা করে বান্ডিল বের করে পিনাকি এবং লতিকাকে দেয়। এর মাঝে ধার চলে আসে। পলাশ দ্রুত এসে সবাইকে সাবধান করে দেয়। ধার রুমে ঢোকার আগেই সনি বুদ্ধি করে বেডের নিচে লুকিয়ে পড়ে। লতিকা প্রমিস করেছিল এবার যাই হোক সে সনিকে একা ছাড়বে না, তাই সনিকে বাঁচাতে লতিকা নিজেই ধারের বাড়িতে যাওয়ার ডিসিশন নেয়। লতিকার ডোরবেল বাজালে দরজা খুলে দেওয়া হয়। লতিকাকে দেখে ধার ভাবে লতিকা সারেন্ডার করতে এসেছে। লতিকা নিজে থেকেই ধারের বাড়ির ভেতরে যায়। এরপর ধারকে অফার দিয়ে বলে, আপনি তো অস্ত্র চান, আমি আপনাকে দিয়ে দেব, কিন্তু আপনাকে কথা দিতে হবে পলাশ আর আমার কোনো সমস্যা হবে না, আমাদের জেল হবে না। ধার হেসে বলে, তুমি কিভাবে ভাবলে তুমি আমার সাথে নেগোশিয়েট করার অবস্থায় আছো? ব্যাংক ডাকাতির অপরাধে তোমাদের জেল নিশ্চিত, আর একবার জেলে গেলে তোমাদের কাছ থেকে এমনিতেই অস্ত্রের সন্ধান জেনে নিতে পারবো। লতিকা বলে, পলাশ এই মুহূর্তে সমস্ত অস্ত্র নিয়ে নদীর তীরে আছে। আমি 5 মিনিটের মধ্যে পলাশকে কল না করলে পলাশ সমস্ত অস্ত্র নদীতে ভাসিয়ে দেবে, আর অস্ত্রগুলো একবার নদীতে ভেসে গেলে আপনার বাকি জীবন সেগুলো খুঁজতে খুঁজতে পার হয়ে যাবে। লতিকা এই সমস্ত কথাবার্তা বলে ধারকে ডিস্ট্র্যাক্ট করে রাখছিল। এই সুযোগে সনি ব্যাগ থেকে সমস্ত টাকা বের করে জানলা দিয়ে পিনাকি এবং পলাশের কাছে দেয়। টাকা বের করার শেষে ওরা সনিকেও নিরাপদে বের করে নেয়। সনি বের হয়েছে নিশ্চিত হওয়ার পর লতিকা ধারের ফোনে একটা কল করে। ধার ফোনটা রিসিভ করতে বেডরুমে গেলে সুযোগ বুঝে লতিকা পালিয়ে যায়। এরপর পিনাকি অস্ত্রের বাক্সের ছবি তুলে বর্মনের কাছে পাঠিয়ে দেয়। বর্মন অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো কোথায় পেলে? পিনাকি বলে, আমি তো বলেছিলাম আমি কাজটা শুরু করেছি, আমি শেষ করব। বর্মন অস্ত্রগুলো নিয়ে বাড়িতে আসতে বলে পিনাকিকে। পিনাকি বলে, সব জায়গায় পুলিশের নজর, অস্ত্র নিয়ে যাওয়াটা সম্ভব না। জঙ্গলের ভেতর একটা ফ্যাক্টরি আছে, আমি কাল সকালে সবগুলো অস্ত্র সেখানে নিয়ে যাব। বাটুল ওই জায়গার অ্যাড্রেস জানে, সে আপনাকে নিয়ে যেতে পারবে। আমি কাল আপনাকে এমন একটা জিনিস দেখাবো, ধার আর কখনো আপনার কাছে টাকা চাওয়ার সাহস পাবে না। মূলত লতিকার সাথে প্ল্যান করে পিনাকি বর্মনকে কল করে এসব বলছিল। ওরা একটা বড় কিছু করার প্ল্যান করেছে, এটাই প্ল্যানেরই একটা অংশ। রাতটা ওদেরকে জঙ্গলের মধ্যেই কাটাতে হবে, তাই ওরা আগুন জ্বালিয়ে বসে গল্প করে সময় পার করতে থাকে। গল্প করার সময় লতিকা পিনাকির হাতে একটা পুরনো লকেট দেখতে পায়। পিনাকি প্রথম দিন টানেলের ভিতরে ঢুকে যে ডেড বডি দেখেছিল, এই লকেটটা সেই ডেড বডির কঙ্কাল থেকে খুলে নিয়েছে। লতিকা লকেটটার ব্যাপারে জানতে চাইলে পিনাকি বলে, এটা আমার বাবার লকেট, অনেকদিন ধরেই আমি আমার বাবাকে খুঁজছিলাম, বাবাকে তো খুঁজে পাইনি, কিন্তু তার এই চিহ্নটা পেয়েছি। লতিকা আফসোস করে বলে, আমার বাবাও হারিয়ে গেছে, কিন্তু আমি না তাকে খুঁজে পেয়েছি না পেয়েছি তার কোনো চিহ্ন। পিনাকি বলে, আমি তোমার বাবার ব্যাপারে জানি, তোমার বাবা যে অস্ত্রের কারণে হারিয়ে গেছে সে অস্ত্রের কারণে আমি আমার বাবাকে হারিয়েছি। এরপর পিনাকি লতিকাকে নিজের আসল পরিচয় দেয়। পিনাকির পুরো নাম পিনাকি দেব বর্মন। পিনাকি আসলে বর্মনের ভাইয়ের ছেলে। এরপর পিনাকি লতিকাকে বলে, তুমি একমাত্র ব্যক্তি যার কাছে আমি আমার সিক্রেট শেয়ার করেছি। লতিকা বলে, একদিনে কিভাবে এত বিশ্বাস করলেন? পিনাকি বলে, ব্যাপারটা এক বিশ্বাস কিংবা ভরসার না, কোনো কারণে কাল যদি আমাদের প্ল্যান ফেল হয়, আমার যদি কিছু হয়ে যায়, তাহলে অন্তত কেউ একজন যেন আমার জীবনের ইতিহাস জানতে পারে, তাই বলেছি। অন্যদিকে ধার জেনে যায় তার বাসা থেকে টাকার ব্যাগ এবং ফোন চুরি হয়ে গেছে। সকাল হতেই ধার লতিকার সাথে দেখা করে জিজ্ঞেস করে চুরির ব্যাপারে কিছু জানে কিনা। লতিকা বলে, আমি বিপদে পড়ে একবার ব্যাংক চুরি করেছি, তাই বলে কি বারবার চুরি করতেই থাকবো? এরপর ধার অস্ত্রের ব্যাপারে জানতে চায়। লতিকা বলে, অস্ত্র নিরাপদে আছে। লতিকা ধারকে নিয়ে জঙ্গলের ভেতর ফ্যাক্টরিতে চলে যায়। একই সময় পিনাকি বর্মনের সাথে দেখা করে সনির রেকর্ড করা ভিডিওটা দেখায়। বর্মন এবার পিনাকির উপর অনেক বেশি সন্তুষ্ট হয়। এরপর পিনাকি জানায় অস্ত্র এবং টাকা দুটোই ফ্যাক্টরিতে আছে। পিনাকি বর্মন এবং তার লোকদেরকে নিয়ে ফ্যাক্টরিতে চলে যায়।
আর পলাশ গেছে মিঠুকে নিয়ে আসতে। মিঠু তো পলাশের কথা শুনবে না, উল্টো তাকে অ্যারেস্ট করবে। পলাশ চালাকি করে মিঠুর সামনে দেখা দিয়ে গাড়িতে উঠে পালাতে শুরু করে। পলাশ গাড়ি ড্রাইভ করে ফ্যাক্টরির দিকে যেতে থাকে। মিঠু ও পলাশের পিছু পিছু যায়। এদিকে ফ্যাক্টরির ভেতর থেকে একে অপরকে দেখে বর্মন এবং ধার দুজনেই তর্ক বিতর্ক শুরু করে দেয়। বর্মন ধারকে হুমকি দিয়ে বলে, টাকা বা অস্ত্র এসবের আশা বাদ দিয়ে চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো তোর এই ভিডিও পুরো পুলিশ ডিপার্টমেন্টকে দেখিয়ে দেব। ধার নিরুপায় হয়ে পড়ে, কিন্তু সে হাল ছাড়ার পাত্র না। ধার একটা রাইফেল নিয়ে গুলি চালাতে শুরু করে। বর্মনের লোকেরাও পাল্টা গুলি চালাতে শুরু করে। বর্মন ধারকে হত্যা করতেই যাবে, তখনই লতিকা ছুটে এসে একটা লাঠি নিয়ে বর্মনের হাতে আঘাত করে। এতে ধার বর্মনের হাত থেকে বেঁচে যায়, কিন্তু বাটুল এসে আবারও ধারের উপর গুলি চালাতে শুরু করে। দুই পক্ষের মারামারিতে বর্মনের কিছু লোক আহত হয়। এর মাঝে পলাশ চলে আসে। ভুলবশত পলাশের গাড়ির সাথে বর্মনের ধাক্কা লাগে। বর্মনের নকল পা খুলে দূরে ছিটকে পড়ে। লতিকা সময় নষ্ট না করে দ্রুত পলাশের গাড়িতে উঠে পড়ে। গাড়িতে বসে লতিকা বর্মনের নকল পা দেখতে পায়। এই দৃশ্য দেখে তার পুরনো দিনের কথা মনে পড়ে। এই দৃশ্য সে আগেও দেখেছে। লতিকা এবং পলাশের সাথে সাথে সুযোগ বুঝে ধারও গাড়িতে উঠে পালিয়ে যায়। এদিকে গোলাগুলির সময় ওই ফোনটাতেও একটা গুলি লাগে, এতে করে ফোনটা নষ্ট হয়ে যায়। এসবের মাঝে পিনাকি টাকার ব্যাগ এবং বাটুলকে নিয়ে পালিয়ে যায়। এর মধ্যে মিঠু তার টিম নিয়ে পৌঁছে যায়। পুলিশ বাকি গুন্ডাদের অ্যারেস্ট করে ফেলে। অন্যদিকে গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় ধার লতিকা এবং পলাশকে গান পয়েন্ট করে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, কারণ ধার জেনে গেছে ওরা ধার বাড়ি থেকে ফোন আর টাকা চুরি করেছে। নিজেদের প্রাণ বাঁচাতে লতিকা ধারকে বলে, আমাদের কাছে আরো অস্ত্র আছে, আপনি সব নিয়ে নিন, শুধু আমাদের উপর থেকে ব্যাংক ডাকাতির মামলাটা সরিয়ে দিন। ধার সেটাতে রাজি হয়ে যায়। পরের দিন ধার মিডিয়ার সামনে একটা মিথ্যা গল্প বানিয়ে বলে, ফাইজাল ওয়াসিপুর নামের একটা গ্যাংস্টার অস্ত্র পাচার করার চেষ্টা করছিল। পুলিশ টিম সময় মতো পৌঁছে গিয়ে তাদেরকে উদ্ধার করে ফেলে। আমরা সমস্ত অস্ত্র উদ্ধার করতে পেরেছি, কিন্তু আনফরচুনেটলি ফাইজাল আমাদের হাত থেকে পালিয়ে গেছে। বর্মনের বাড়িতে বসে বর্মনের স্ত্রী এবং পিনাকি এই নিউজটা দেখে। পিনাকি বলে, প্রেস কনফারেন্সে ধার বর্মনের নাম নেয়নি, তার মানে ধার এখনো বর্মনের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায়। বর্মনের স্ত্রী বলে, সাপের কোনো হাত থাকে না, ধার তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার আগে তুমি ওর মাথাটা কেটে ফেলো। পিনাকি বলে, আপনি এবং আমি যতদিন বেঁচে আছি বর্মনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে পুলিশ স্টেশনের ভেতর মিঠু ধারকে বলে, ফ্যাক্টরিতে আমরা যাদেরকে দেখেছিলাম তারা তো সবাই বর্মনের লোক, তাহলে আপনি প্রেস কনফারেন্সে কেন ফাইজালের নাম বললেন? ধার বলে, ওরা বর্মনের লোক হলেও ওরা ফাইজালের জন্য কাজ করত। এরপর মিঠু বলে, ওই দুই ভাই বোনের কি করব? যেহেতু ধারের সাথে লতিকা এবং পলাশের ডিল হয়েছিল অস্ত্রের বিনিময়ে ধার ওদের উপর থেকে ডাকাতির মামলা সরিয়ে দেবে, তাই ডিল অনুযায়ী ধার মিঠুকে বলে, ওই দুই ভাই বোন কোনো অপরাধ করেনি, ওরা সম্পূর্ণ নির্দোষ। মিঠু ওদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করার একটা সুযোগ চায়, যাতে প্রুফ করতে পারে ডাকাতি ওরাই করেছে। ধার মিঠুকে কোনো সুযোগ দেয় না। এ কারণে মিঠু ধারের উপরে এবং লতিকা ও পলাশের উপরে প্রচন্ড রেগে যায়। লতিকা এবং পলাশ ওই মুহূর্তে পুলিশ স্টেশনেই ছিল। ধার লতিকাকে ডেকে পার্সোনালি কথা বলে। ধার সনির সাথে একবার কথা বলতে চায়, কারণ সনি তার কুকর্মের আই উইটনেস। লতিকা বলে, সনি এখন অনেক ডিপ্রেসড, আমার মনে হয় ওই দিনের কোনো ঘটনা সনির আর মনে নেই, যদি মনেও থাকে সে সবার আগে আমাকে বলবে আর আমি আপনাকে জানাবো। তখন ধার বলে, ঠিক আছে আপনি চলে যান, আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। সুযোগ পেয়ে লতিকা বলে, অফার যখন করেই ফেলেছেন তাহলে একটা উপকার করে দিন। ধারের সাহায্য নিয়ে লতিকা ব্যাংক ডাকাতির কেসে তার স্কুলের হেড কোচকে ফাঁসিয়ে দেয়, কারণ এই হেড কোচ লতিকাকে অনেক যন্ত্রণা দিয়েছে। পুলিশ হেড কোচকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর লতিকা এবং পলাশ ব্রোকার ঘটক ডেকে কেটে সমস্ত টাকা পরিশোধ করে দেয়। লতিকার জীবনে এখন সবকিছু সেট হয়ে গেছে, কিন্তু লতিকা একটা দৃশ্য ভুলতে পারে না। ফ্যাক্টরিতে সে বর্মনের নকল পা খুলে যেতে দেখেছিল। এই দৃশ্যটা সে আর আগেও দেখেছিল, যখন বাবাকে টেনে হিচড়ে নিয়ে গিয়েছিল ওই সময়ও একজনের নকল পা খুলে গিয়েছিল। ওই সময় লতিকা ছোট থাকায় ওই ব্যক্তির চেহারা তার মনে নেই, কিন্তু নকল পা দেখে লতিকা বুঝতে পারে ওই ব্যক্তি বর্মণই ছিল। এসব ভেবে লতিকা অনেক ডিপ্রেসড হয়। সেই ঘটনার কথা পলাশকে বলতে চায়, কিন্তু কিছু একটা ভেবে আর বলে না। পরের দিন লতিকা স্কুলে গেলে স্কুলের প্রিন্সিপাল তাকে জানায়, সনিকে সোনু বানিয়ে ফুটবল খেলানো উচিত হয়নি, এভাবে সনিকে আরো বয়েজ টিমে খেলার পারমিশন দেওয়া যাবে না, তবে ট্যালেন্টেড মেয়েদের জন্য প্রিন্সিপাল গার্লস টিম তৈরি করবে। প্রিন্সিপালের রুম থেকে বের হয়েই লতিকা সনির সাথে দেখা করে আর তাকে গুড নিউজটা জানায়। লতিকা আরো জানায় সে সনিকে গার্লস টিমের ক্যাপ্টেন বানাবে। এ কথা শুনে সনি আনন্দে আত্মহারা হয়ে যায়। অন্যদিকে পিনাকি বাটুলের কাছে যায়। গোলাগুলির সময় বাটুল অনেক আহত হয়েছিল। পিনাকি বাটুলকে কিছু ঔষধ দেয় ও ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলে। বাটুল ওই সময় লতিকার উপর ক্ষোভ প্রকাশ করে বলে, লতিকার কারণেই তার এই অবস্থা, সুস্থ হয়ে উঠলে সবার আগে সে লতিকাকে হত্যা করবে। এ কথা শুনে পিনাকি বাটুলের মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে।
হয়তো এই অল্প সময়ের মধ্যে পিনাকি লতিকাকে ভালোবেসে ফেলেছে, অথবা লতিকার প্রতি দুর্বল হয়েছে, তাই সে লতিকার বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারেনি। এখানেই শেষ হয়ে যায় লুটকাণ্ড সিরিজের প্রথম সিজন। প্রথম সিজনে ধাঁধার সমাধান হয় ঠিকই, কিন্তু ধাঁধার উত্তরের সাথে বেরিয়ে আসে অনেকগুলো গোপন রহস্য। যেমন ফুটবলের বেস্ট প্লেয়ার সোনু একটা মেয়ে। এর থেকেও বড় যে গোপন রহস্য প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে টানেলের নিচে লুকিয়ে থাকা অস্ত্রগুলোর রহস্য। যে অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল লতিকার বাবা, যা এত বছরেও কেউ জানতে পারেনি। কিন্তু এখানেই শেষ নয়, এখনো অসংখ্য রহস্য লুকিয়ে আছে। যেমন লতিকার বাবার হত্যাকারী বর্মন, এটা এখনো দুনিয়ার সামনে প্রকাশ হয়নি। শুধু লতিকার বাবার হত্যার রহস্য নয়, আরো দুজন ব্যক্তির রহস্য এখনো লুকায়িত। একজন হচ্ছে ইন্সপেক্টর ধার, আর একজন বর্মনের বড় ভাইয়ের ছেলে পিনাকি। যেদিন সমস্ত রহস্য প্রকাশ পাবে সেদিন আর কারো নিস্তার থাকবে না। সিরিজের দ্বিতীয় সিজনে আমরা সমস্ত রহস্যের সমাধান খুঁজে পাবো।